নেট যাতে বাফারিং না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবার চলে আসলাম গুচ্ছ স্পেশাল মৌলিক জিকে ক্লাসে। এবং তোমরা যারা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছু পরীক্ষা ইতিমধ্যে শেষ। এবং যারা এখন টার্গেট করতেছে গুচ্ছের একটা বিশ্ববিদ্যালয়, তাদের জন্য গুচ্ছ প্লাস কুমিল্লা, হ্যাঁ, যারা গুচ্ছ কুমিল্লা এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় এই তিনটা, পাশাপাশি হাজী দানেশ, এই কয়েকটা বিশ্ববিদ্যালয় যারা টার্গেট করতেছো, তোমাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি, যেখানে হচ্ছে আমরা মৌলিক জিকে পড়বো। মৌলিক জিকে তোমরা জানো গুচ্ছ সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে হাজী দানেশে খুব একটা আহ বহন করে, গুরুত্বপূর্ণ একটা রোল হচ্ছে গুচ্ছ থেকে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আজকে আমরা পরিণতি পরিণতি প্রথম পত্রের কয়েকটা টপিক আমরা আজকে দেখবো। ঠিক আছে, সো যারা হচ্ছে মৌলিক জিকে কি পড়বে না পড়বে এবং এত বড় বড় বই শেষ করবে কিভাবে, তাদের জন্য আজকের এই ক্লাসটা। আমি জাস্ট হচ্ছে তোমাদের কি করব, প্রত্যেকটা অধ্যায় অল্প অল্প, মানে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্যগুলো পড়াই দিব। তোমরা জানো শাহজালাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা গুচ্ছতে কিন্তু মেন বই থেকেই প্রশ্ন হয়, এবং এছাড়াও মেন বইয়ের বাহিরেও অনেক প্রশ্ন হয়, বাট মেন জিনিসগুলো কিন্তু এখান থেকেই হয়। তো সেই জায়গা থেকে যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো, সেগুলো কিন্তু হচ্ছে আমি এখান থেকে তোমাদের পড়াই দিব। ঠিক আছে, সো তোমরা যারা হচ্ছে ক্লাসটা দেখতেছো, মৌলিক জিকের ক্লাসটা, তোমরা হচ্ছে অবশ্যই ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও, আর হচ্ছে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দাও যারা গুচ্ছ বা মৌলিক জিকে নিয়ে হচ্ছে একটু কনফিউজড, বা হচ্ছে কি পড়বে না পড়বে, কিভাবে শুরু করবে বুঝতে পারছো না, তাদের জন্য আজকের এই ক্লাসটা। ওকে, সো পরিণতি প্রথম পত্র, অধ্যায় পরিণতি শিশাসন পরিচিতি, এইটা যদি আমরা দেখি, তাহলে এইখান থেকে হচ্ছে এই জাস্ট অল্প কিছু তথ্যের মধ্য থেকে অনেকগুলা কোশ্চেন আসে। ঠিক আছে, পরিণতি এই যে দেখতে পাচ্ছ, ওকে, সো পরিণতির ইংরেজি প্রতিশব্দ এগুলো আসবে না, এগুলা এগুলা একটু কম আসে। আমরা জাস্ট জেনে রাখবো পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, কারণ অনেক সময় হচ্ছে কি হয়, আমরা তো হচ্ছে অনেকেই পরিণতি থাকে না, বাট পরিণতি হচ্ছে দাগাইতে হয়। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা পরিণতি ছিল না, ইন্টার পরিণতি ছিল না, কিন্তু বুঝছে কিন্তু পরিণতি থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে, বা সাস্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 4 থেকে 5টাও প্রশ্ন চলে আসে। তো সেই জন্য তোমাদের জন্য একটু জানতে হবে যে পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, যেটা হচ্ছে ল্যাটিন শব্দ। এবং পরিণতির যে কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে নাগরিক এবং নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে? পরিণতি হচ্ছে নাগরিক নিয়ে কাজ করে, নাগরিক। ঠিক আছে, নাগরিক নিয়ে কাজ করে। সো দেখো এখানে এটা কিভাবে আসলো, সিভিস হচ্ছে নাগরিক এবং সিভিটাস হচ্ছে নগর রাষ্ট্র, এটাও ল্যাটিন শব্দ, এবং এইটার সমন্বয়ে কিন্তু সিভিক্স আসছে। ঠিক আছে, আর এই যে আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ি, পলিটিক্স, হ্যাঁ, বা রাষ্ট্রবিজ্ঞান যেটা, তো সেটা কোথা থেকে আসছে? পলিটস বা পলিটস ও পলিস, নগর রাষ্ট্র, গ্রিক শব্দ, এখান থেকে আসছে। আর এটা মাঝে মাঝে আসে পূর্বাপুরি কি শব্দ? পূর্বাপুরি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই পূর্বাপুরি থেকেই কিন্তু পৌরনীতি আসছে। ঠিক আছে, পূর্বাপুরি থেকেই পৌরনীতি আসছে। পরিণতি অ্যাকচুয়ালি আলোচনা করে নাগরিকের কার্যাবলী, নাগরিকের কাজগুলা কেমন হওয়া উচিত, বা নাগরিকের কাজগুলা কেমন হয়, নাগরিকের অধিকার, নাগরিক কি কি অধিকার রাষ্ট্রের কাছ থেকে পাবে, এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের কি কি কর্তব্য আছে, এবং হচ্ছে নাগরিকের দেশপ্রেম, কর্তব্য, দেশপ্রেম, এগুলো নিয়ে আলোচনা করে। পরিণতি হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান, এক্ষেত্রে আমরা ইংলিশে বলি না সোশ্যাল সায়েন্স। যেমন হচ্ছে তোমার এই যে অর্থনীতি, এটা একটা সামাজিক বিজ্ঞান শাখা। তারপর হচ্ছে তোমার আইনও কিন্তু সামাজিক বিজ্ঞান শাখার একটা সাবজেক্ট। তারপর হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপর হচ্ছে তোমার সোসিওলজি, সোশ্যাল ওয়েলফেয়ার, জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন। এই সাবজেক্টগুলো কি? এগুলো হচ্ছে একটা সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। প্রাচীনকালে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল কোথায়? প্রাচীনকালে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল গ্রিসের অ্যাথেন্স এবং স্পার্টায়। সেখানে রাষ্ট্রগুলো ছিল নগর ভিত্তিক। তখন এক একটা নগর নিয়ে এক একটা রাষ্ট্র। তখন ছিল শুধু নগর রাষ্ট্র, বর্তমানে কিন্তু নগর রাষ্ট্র নেই। বর্তমানে কেমন? বর্তমানে হচ্ছে জাতি রাষ্ট্র। এক একটা বাঙালি জাতি, মানে বড় জাতি, এবং এদের মধ্যে 50টা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, এমন একটা বড় জাতি নিয়েই কিন্তু এক একটা রাষ্ট্র গঠিত হয়। ঠিক আছে, আমরা যারা বাঙালি আছি বা বাংলাদেশি অ্যাকচুয়ালি, তারা হচ্ছে কি বাংলা, মানে বাংলাদেশ, এরকম জাতি নিয়ে হচ্ছে কি হয়, জাতিগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে দেশ হয়।
তারপর যদি দেখো যে প্রাচীন গ্রীসে নাগরিকদের সরাসরি শাসন কাজে ব্যবহার করা হতো। আচ্ছা, আধুনিক যুগে গড়ে উঠেছে কি রাষ্ট্র, এটা পরীক্ষা আসতে পারে যে আধুনিক যুগে কি রাষ্ট্র গড়ে উঠেছে। এটা মনে রাখবে, আধুনিক যুগে জাতীয় রাষ্ট্র বা জাতি রাষ্ট্র, জাতীয় রাষ্ট্র বা জাতি রাষ্ট্র গড়ে উঠেছে। ঠিক আছে, আর জাতি রাষ্ট্রের আদিরূপ ছিলই কিন্তু নগর রাষ্ট্র। এই যে নগর রাষ্ট্র যা আগে ছিল, বর্তমানে কোনো নগর রাষ্ট্র নাই। যেমন ঢাকা, ঢাকা নিয়ে কিন্তু আলাদা কোনো রাষ্ট্র হবে না, এটা পুরোটা একটা জাতিভিত্তিক রাষ্ট্র। তারপর পরিবার, দেখো এইটা খুব গুরুত্বপূর্ণ যে মানব সভ্যতার আদি সংগঠন কোনটা। মানব সভ্যতার আদি সংগঠন কিন্তু পরিবার। কারণ এই প্রথমে হয় কি, প্রথমে হয় একটা পুরুষ একটা মহিলা মিলে হয় একটা পরিবার, এবং তাদের পরবর্তীতে আরো হচ্ছে বাচ্চা কাচ্চা হয়। তারপর থেকে এই পরিবার থেকে আসে সমাজ, এই সমাজ থেকে আসে একটা রাষ্ট্র। ঠিক আছে, তার মানে মানব সভ্যতার আদি সংগঠন কিন্তু হচ্ছে পরিবার। এবং এই কথাটা কে বলছে, উক্তিটা কার, এরিস্টটলের। এই জন্য এটা খুবই বিখ্যাত এবং খুবই পরীক্ষায় আসে যে মানব সভ্যতার আদি সংগঠন পরিবার। তোমরা চাইলে একটু কমেন্টে লিখে ফেলতে পারো যে মানব সভ্যতার আদি সংগঠন কোনটি। ওয়ালাইকুম আসসালাম জেসমিন আক্তার। আচ্ছা, আমার অনেক আগের স্টুডেন্ট, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, দেখে ভালো লাগলো। ওকে, মোহাম্মদ সাব্বির ইসলাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সো তোমরা হচ্ছে কারা কারা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবে আমাকে একটু জানাতে পারো। গুচ্ছ বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা অন্য যেখানে আসতো তোমরা, গুচ্ছ কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, সেখানে যারা যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এগুলো অবশ্যই লাগবে। পরিণতি সিংহাসন এবং, আচ্ছা এটা লাগবে না। তারপরে আসো, এই যে এইখানে কিছু টপিক আছে যেগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে কয়েকটা জিনিস আমি যদি দেখাই এখানে, যেমন হচ্ছে এই প্রশ্নটা তোমরা প্রচুর পাবে যে দ্য রিপাবলিক এই বইটার লেখককে, প্রচুর পাবে। আগের গুচ্ছতে এগুলো পরীক্ষায় আসছে, এবং সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং শাস্ত্রের কোনো একটাতে আসছিল। দ্য রিপাবলিক এই বইটা কার লেখা, এটা হচ্ছে প্ল্যাটোর লেখা। দ্য পলিটিক্স এই বইটা কার লেখা, এটা হচ্ছে এরিস্টটল। এবং দাস ক্যাপিটাল এই বইটা কার লেখা, এটা হচ্ছে কার্ল মার্কসের। এবং কার্ল মার্কস হচ্ছে সমাজতন্ত্রের জনক। এই তিনটা অনেক বেশি, এটা অর্থনীতি শাখায় এটা বেশি আসে, অর্থনীতিতে বেশি আসে, আর বাকি দুইটা হচ্ছে পরিণতিতে আসে। তাহলে দ্য রিপাবলিক প্ল্যাটো, দ্য পলিটিক্স এরিস্টটল, এবং দাস ক্যাপিটাল কার্ল মার্কস, এই তিনটা বই অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। ঠিক আছে, তোমরা চাইলে তোমরা হচ্ছে এই তিনটা একটু কমেন্টে লিখে ফেলতে পারো। দ্য রিপাবলিক প্ল্যাটো, দ্য রিপাবলিক প্ল্যাটো, দ্য পলিটিক্স এরিস্টটল, এই দুইটা বই নিয়ে অনেক বেশি পরীক্ষা আসে, এবং এটা তো বিসিএ সহ প্রায় অনেক জায়গায় পরীক্ষা আসে। দ্য রিপাবলিক বইটির লেখককে, এমন হতে পারে এই বছর চলে আসছে। ঠিক আছে, ওকে। তারপর এখানে কিছু আমরা গুরুত্বপূর্ণ উক্তি দেখি। গুরুত্বপূর্ণ উক্তি যদি দেখি, এই যে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, খুবই খুবই কি বলবো ফেমাস একটা উক্তি, যেটা হচ্ছে পরীক্ষায় প্রায় আসে। মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এটা কার উক্তি, এটা হচ্ছে এরিস্টটলের উক্তি। এটা হচ্ছে এরিস্টটলের উক্তি। এইটা শুধু হচ্ছে এই এডমিশনই না, এটা বিসিএস, বিভিন্ন 9th গ্রেডের জব, বিভিন্ন জবে কিন্তু এটা পরীক্ষা আসে, ব্যাংকের পরীক্ষায় আসে। সো মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এটা কার উক্তি, এটা হচ্ছে এরিস্টটলের উক্তি। তারপরে এগুলো একটু কম আসে, যেমন ইতিহাস ব্যতীত পরিণতি ভিত্তিহীন এবং পরিণতি ব্যতীত ইতিহাস মূল্যহীন, এটা জন সিলির। তারপর হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় পরিণতি, ইএম হোয়াইট বলছে। ঠিক আছে, তাহলে এগুলো যে এক নজর দেখবা, বাট এইটা মাস্ট, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, এটা ভালো করে পড়বা। তারপরে আসো, এখানে অনেক এমসিকিউ আছে, এগুলো আমি তোমাদের পরবর্তীতে পড়াবো। এইবার আসো সুশাসন, অনেক বড় একটা অধ্যায়, কিন্তু সেখান থেকে আমি ধরে ধরে জাস্ট গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখানে নিয়ে আসছি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখানে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে নিয়ে আসছি। ওকে, সো তোমাদের যারা হচ্ছে গুচ্ছতে বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে বা শাহজালালে পরীক্ষা দিবে, তোমরা কিন্তু একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো, একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো, এবং যেই বন্ধুরা পরীক্ষা দিবে তাদের মেনশন করে দিতে পারো। দেখতে পাচ্ছ এখানে তুমি একদম তোমার যেই ইন্টারের বইগুলো না পড়ে, এটা আমার একটা বই ছিল, মৌলিক পিডিয়া নামে একটা মৌলিক জিকে বই ছিল, এই বছর পাবলিশ করা হয় নাই। গত 2 বছর এই বইটা হচ্ছে বাজারে ছিল, তো এই বছর আমি হচ্ছে একটু সময়ের অভাবে বইটা পাবলিশ করতে পারি নাই। সেই বইটা এখন ফ্রিতে তোমাদের পড়াই দিচ্ছি, পিডিএফটা। সো আমি আশা করি যে তোমরা যে কোনো বই ছাড়াই এটার প্রিপারেশন নিতে পারবে আমার সাথে ইনশাল্লাহ। এছাড়াও তোমরা চাইলে আমাদের যে গুচ্ছ কোর্স আছে, জিকে গুচ্ছ কোর্স আছে একদম ফুল, মাত্র 999 টাকায় ভর্তি চলছে। তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো, প্রায় 100+
রেকর্ড লাইভ ক্লাস, পাশাপাশি রেকর্ড ক্লাসও থাকবে, এক্সাম হবে, এবং সব মিলিয়ে গুচ্ছের প্রিপারেশনটা নিলেই আমার মতে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং হাজী দানেশের একটা কমপ্লিট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, মানে একসাথে কয়েকটা জিনিস হয়ে যাবে। যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে তাদের ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, ওকে। তো দেখো সুশাসনের ধারণা এটা কেমন। সুশাসনের ধারণা এটা হচ্ছে বহুমাত্রিক। আমি এতটুকু তোমাকে বলতে পারি যে এই পরীক্ষা তুমি সুশাসন নিয়ে একটা প্রশ্ন পাবা। ঠিক আছে, যেমন কোন প্রশ্নটা বেশি পাবা, সুশাসনের ধারণা উদ্ভাবন করে কে, বিশ্বব্যাংক, এই প্রশ্নটা পাবা। সুশাসনের ধারণা উদ্ভাবন করেন কে, বিশ্বব্যাংক, এবং কত সালে, 1989 সালে। এইটা আমি তোমাকে বেড ধরে বলতে পারি, তুমি বিসিএস এর প্রশ্নে যেখানে সুশাসনে নৈতিকতা সুশাসনে 10 মার্ক আছে, সেখানে প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে এই প্রশ্নটা আসে। ঠিক আছে, সুশাসন, তো সুশাসনের ধারণা উদ্ভাবন করে এটাকে বিশ্বব্যাংক করে, এই জন্য এটা প্রায় পরীক্ষায় আসে। সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টা ব্যবহার করছে কে, ব্যবহারও করছে বিশ্বব্যাংক। ঠিক আছে, তারপরে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার প্রাণ, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সুশাসন প্রতিষ্ঠার প্রাণ আসলে কি। দেখো, তুমি সুশাসনটা কখন পাবা, যখন তোমার দেশে গণতন্ত্র থাকবে। ধরো তোমার দেশে গণতন্ত্র নাই, তোমার দেশে একটা স্বৈর শাসক সরকার আহ রাষ্ট্র পরিচালনা করতেছে, তুমি কি সুশাসন কোনোভাবে পাবা না। কারণ তোমার যে মৌলিক অধিকার, তুমি যা চাও, তোমার যে ভোটের অধিকার, এগুলো কিন্তু তুমি কিছুই পাবা না। এই জন্য গণতন্ত্র হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার প্রাণ। তোমার দেশে যদি গণতন্ত্র থাকে তবেই তুমি সুশাসনটা পাবে। ঠিক আছে, সুশাসন প্রতিষ্ঠায় আবশ্যকীয় উপাদান হচ্ছে বৈধতা। আচ্ছা, সরকারের তৃতীয় স্তম্ভ বিচার বিভাগকে বলা হয়। আমরা জানি সরকারের তৃতীয় স্তম্ভ হচ্ছে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এবার যদি এখানে দেখি যে আইনের শাসনের মৌলিক 3টি সত্ত্ব রয়েছে, এটা কে বলছে, এটা অধ্যাপক ডাইসি বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ। অধ্যাপক ডাইসি, আইনের শাসনের মৌলিক 3টি, যেমন আইনের অধীনে সকল মানুষের সমান অধিকার আছে, আইনের অধিকারে বা আইনের আশ্রয় নেওয়ার। তারপর হচ্ছে এই আইনের এই যে আশ্রয় বা আইনের সাথে মানুষের নাগরিকের কেমন সম্পর্ক হবে, এটা নিয়ে 3টা সত্ত্ব, এটা অধ্যাপক ডাইসি দিচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা মনে রাখবা যে আইনের শাসনের মৌলিক 3টা সত্ত্ব রয়েছে, অধ্যাপক ডাইসি এটা বলছেন। তারপর হচ্ছে বাংলাদেশের সুশাসনের বড় অন্তরায়, এটা একটা প্রশ্ন এভাবে আসতে পারে যে বাংলাদেশ সুশাসনের বড় অন্তরায় কোনটি। সেখানে আসতে পারে স্বৈর তোমার হচ্ছে কি বলে, মনে করো হচ্ছে স্বৈর শাসক, তারপর আসতে পারে দুর্নীতি, তারপর আসতে পারে হচ্ছে তোমার মবক্রেসি, সেখানে আসতে পারে তোমার হচ্ছে আরো কিছু জিনিস থাকতে পারে, বাট এটা কি হবে, এটা হবে দুর্নীতি। ঠিক আছে, বাংলাদেশ সুশাসনের বড় অন্তরায় হচ্ছে দুর্নীতি। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। ঠিক আছে, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। ওকে, তাহলে এটা কে বলছে, এটা বলছে রিচার্ড ক্রসম্যান। এখানে একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে, এটা এক নজর দেখে ফেলবা, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এখন আমলাতন্ত্র, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্যুরোক্রেসি, এই আমলা কারা, আমলা হচ্ছে সরকারি যে বড় বড় অফিসার যারা আছে, সচিব, তারপর হচ্ছে ইউএনও, তারপর হচ্ছে তোমার যত ধরনের বড় বড় অফিসার আছে সরকারি, তারাই হচ্ছে আমলাতন্ত্র। ঠিক আছে, তো এই অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র, যেসব দেশে মনে করো যে হচ্ছে আমলাদেরকে বলার মতো কেউ নাই, বা আমলারা যা ডিসিশন দেয় সেটাই সব ফাইনাল ডিসিশন, সেটাই হয় যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র। ঠিক আছে, সেটাই হচ্ছে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এবার আমরা যদি তৃতীয় অধ্যায় দেখি, খুব বড় একটা অধ্যায়, বাট সেটাকে আমি খুব ছোট করে ফেলছি, দেখতে পাচ্ছ যে মাত্র 1 পেজেরও অল্প, মানে অর্ধেক পেজে নিয়ে আসছি, যেখানে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু দেওয়া আছে। তোমরা যারা পরিণতি পড়েছো, তোমরা জানো তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন ও স্বাধীনতা এবং সাম্য নিয়ে বলা আছে। তো এই অধ্যায়টাকে দেখো, আমি একদম ছোট্ট করে ফেলছি, এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলাই কিন্তু এখানে সাজানো আছে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে কি হবে, বাকি যারা আছে তারাও কিন্তু জানতে পারবে। দেখো, মূল্যবোধ, এই যে মূল্যবোধ সামাজিক আচার আচরণের সমষ্টি বা ভালো মন্দ বিচারের মাপকাঠি হচ্ছে মূল্যবোধ। মনে করো তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি দেখতে পেলে যে একজন ব্যক্তি একটা রিক্সাওয়ালার গায়ে হাত তুলছে, তখন তুমি মনে কষ্ট পেলা এবং তুমি সেটার প্রতিবাদ করলা। এটাই হচ্ছে মূল্যবোধের মাপকাঠি, কারণ তুমি বুঝতে পারছো যে এই জিনিসটা খারাপ, এই জন্যই কিন্তু তুমি এটার প্রতিবাদ করছো। তার মানে কি, এটা একটা ভালো মূল্যবোধ। তাহলে কি বলছে, যে ভালো মন্দ বিচারের মাপকাঠি এটাই হচ্ছে মূল্যবোধ বা সামাজিক আচার আচরণের সমষ্টি। এটা কিন্তু কোনো সামাজিক আচার না। সামাজিক আচার আচরণ কেমন হবে, সামাজিক আচার আচরণ হবে সম্প্রীতির। হ্যাঁ, মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কেউ যদি তার অধীনস্থ বা যে কোনো একজন ব্যক্তির গায়ে হাত তোলে, বা মনে করো যে এমন একটা কাজ করলো যেটা সমাজের শোভা পায় না, সেইটাই হচ্ছে খারাপ মূল্যবোধ। ঠিক আছে,
দেখো মূল্যবোধের ইংরেজি কি? মূল্যবোধের ইংরেজি হচ্ছে এখানে ভ্যালুস। তুলনা ভ্যালুসটা হচ্ছে যেটা আমরা মূল্যবোধ বলে থাকি, এটা হচ্ছে তুলনামূলক অর্থমূল্য বোঝায়। যাই হোক, এখানে তুমি একটা জিনিস দেখতে পারো যে মূল্যবোধের উপাদানগুলো কি কি। এটা তোমাকে মুখস্থ করতে হবে না, জাস্ট দেখতে হবে যে নীতি, এই যে আমরা বলি নীতি নৈতিকতা, তাহলে নীতি নৈতিকতার সাথে এটার একটা সম্পর্ক আছে। মান, মান মানে কোনো জিনিসের যে ওয়েট সেটা বুঝায়। বিশ্বাস, তুমি তোমার একটা ধর্মীয় বিশ্বাস আছে, তোমার একটা সাংস্কৃতিক বিশ্বাস আছে, তোমার একটা যে কোনো একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা। সহমর্মিতা, একে অপরের প্রতি দয়া প্রদর্শন, সহমর্মিতা। সহনশীল, একে অপরের প্রতি সহনশীল থাকবো। তারপর সামাজিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার করবো। এগুলাই হচ্ছে মূল্যবোধের কি উপাদান। ওকে, মূল্যবোধের নির্ধারক, এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মূল্যবোধের নির্ধারক আসলে কি। তুমি কিভাবে বুঝবা যে এটা একটা ভালো মূল্যবোধ বা এটা একটা খারাপ মূল্যবোধ? কারণ সেটা কোনো একটা আচরণের মাধ্যমে বের হইতে হবে, তখনই তুমি বুঝতে পারবা এটা ভালো না খারাপ, তাই না? তার মানে মূল্যবোধের নির্ধারক হচ্ছে আচরণ। আচরণ করলেই তো তুমি বুঝতে পারবে যে এটা কি আদৌ ভালো নাকি এটা আদৌ খারাপ, তাই না? সেটা হচ্ছে ভালো এবং খারাপের যে আচরণ, সেটাই হচ্ছে মূল্যবোধের নির্ধারক। এবার আসো, মূল্যবোধকে 5 ভাগে ভাগ করা হয়। তো তার মধ্যে আমরা এই 5 ভাগ কি কি সেগুলো তো পরীক্ষায় আসবে না, এখানে তো এমসিকিউ। তার মধ্যে আমরা কিছু দেখি, যেমন রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ যেহেতু এখন সামনে ভোট, তাই এই জন্য আমাদের এখানে কিছু জিনিস আছে, সামনে ভোট অনুযায়ী কিন্তু কিছু প্রশ্ন আসতে পারে। যেমন রাজনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতি চর্চা, এগুলা একটু কম আসবে। সামাজিক, সমাজের মানুষের কাজের ভালো মন্দ বিচার বৈশিষ্ট্য। গণতান্ত্রিক মূল্যবোধ, অধিকার কর্তব্য সম্পর্কে সচেতনতা আছে। যাই হোক, এখানে আমরা কিছু জিনিস দেখবো, যেমন মানুষের মূল্যবোধ গঠনের বড় নিয়ামক হচ্ছে ধর্ম। দেখো, যেই ছেলেটা বা যেই মেয়েটা একদম ছোট থেকেই ধর্মীয় রীতিনীতি বা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বড় হয়, সে কিন্তু কম্পারেটিভলি একটু ধর্মের প্রতি একটু বেশি কি হয়, একটু ধর্মের প্রতি একটু বেশি বিশ্বাসী হয়। আর ধর্মের প্রতি যখন সে যে কোনো ধর্মই হোক, কারণ প্রত্যেকটা ধর্মই কিন্তু মানুষকে কি শিখায়, অন্যকে ভালোবাসতে শিখায়, অন্যের প্রতি সহনশীল হতে শিখায়, খারাপ কাজ থেকে বিরত থাকতে শিখায়। তারপর হচ্ছে যেই জিনিসগুলো আমাদের জন্য আহ ভালো না বা যেই জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকর, সেই জিনিসগুলো থেকে দূরে থাকতে শেখায়। তো যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষ যদি তার ধর্মের কথাগুলো মেনে চলে, তাহলে কিন্তু সে ভালো মূল্যবোধ করবে এবং খারাপ মূল্যবোধ থেকে দূরে থাকবে। তো এটাই বলছে যে মানুষের মূল্যবোধ গঠনের বড় নিয়ামক কিন্তু হচ্ছে ধর্ম। ঠিক আছে, সুশাসন নিশ্চিত করতে যেরূপ সরকার প্রয়োজন, সেটা হচ্ছে গণতান্ত্রিক। ওকে, এবার আরেকটা জিনিস আমরা দেখব যে আইনের ভিত্তি কোনটা। আইনের ভিত্তি হচ্ছে মূল্যবোধ। এই যে আমাদের আইনগুলো তৈরি করা হয়, এই আইনগুলো আসলে কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়? অবশ্যই মূল্যবোধের উপর। যেটা আমাদের সমাজে ভালো হিসেবে দেখা হয়, সেটাই হচ্ছে এক একটা মূল্যবোধ, এবং ওই মূল্যবোধগুলো থেকেই হচ্ছে আইন তৈরি করা হয়। ঠিক আছে, ওকে। শ্রেষ্ঠতম মানব গুণ কোনটা দেখো বলা হয়েছে, শ্রেষ্ঠতম মানব গুণ এটা আসতে পারে। শ্রেষ্ঠতম মানব গুণ হচ্ছে সহনশীলতা। তোমার মধ্যে সহনশীলতা থাকতে হবে। মনে করো তোমার একটা বন্ধু তোমাকে একটা বাজে ভাবে কিছু বলছে বা বাজে একটা কিছু করছে, তুমি যদি তার সাথে 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 ফাইট না করে সহনশীল হয় তাকে যদি ভালো উপায়ে সেটা বুঝাও, বা সেটা একটু সহনশীল থেকে তুমি যদি সেটা তোমার কাজের মাধ্যমে জবাব দাও, সেটাই হচ্ছে সহনশীলতা। এবং মানে ধরো কেউ অন্যায় করছে, তুমি সেটাকে সুন্দর মতো বুঝিয়ে দিলা। কেউ অন্যায় করছে, তার জন্য তুমিও আবার তার উপর অন্যায় না করো। ঠিক আছে, তো এই জন্যই শ্রেষ্ঠতম মানব গুণ হচ্ছে সহনশীলতা। ঠিক আছে, এই জন্য এটা পড়তে পারো। এবং জাগ্রত বিবেকের ফসল হচ্ছে সময়নিষ্ঠা। জাগ্রত বিবেকের, যখন তোমার বিবেকটা জাগ্রত হবে, যখন তোমার বিবেকটা তোমাকে ভালোভাবে গাইড করবে, তখনই কিন্তু তুমি তোমার সময়ের প্রতি অনেক বেশি কি করবা, অনেক বেশি হচ্ছে সময়ের প্রতি ফোকাস করবা। যেমন দেখো, তোমার এখন সামনে ভর্তি পরীক্ষা, কিন্তু এখন যদি তুমি তোমার এটা তোমার মনে প্রাণে রাখো যে আচ্ছা, পরীক্ষায় তো এখনো সময় আছে, গুচ্ছ পরীক্ষা তো সেই মার্চে, আমার তো এখনো হাতে অনেক সময় আছে, প্রায় 1.5-2 মাস সময় আছে, আমি পরে পড়বো। এই জিনিসটা কিন্তু তোমাকে আরো পিছিয়ে নিবে। ঠিক আছে, তো এই জন্য জাগ্রত বিবেকের ফসল হচ্ছে সময়নিষ্ঠা। তুমি ততক্ষণই চিন্তা করবা যে আমি হয়তো পড়তেছি না, কিন্তু আমারই একটা বন্ধু হয়তো এই সময়ে একটা বা দুইটা পেজ পড়ে ফেলছে, বা একটা একটা অধ্যায় পড়ে ফেলছে। ঠিক আছে, তো এটা হচ্ছে জাগ্রত বিবেক। বুঝতে পারছো? ওকে, তারপর যদি আসো আহ সভ্য সমাজের মানদণ্ড, আইনের শাসন। আচ্ছা, এই যে এটা এটা আসে, অধ্যাপক হল্যান্ড আইনকে প্রধানত কয় ভাগে ভাগ করছেন? অধ্যাপক হল্যান্ড আইনকে ভাগ করছেন 2 ভাগে। ঠিক আছে, অধ্যাপক হল্যান্ড আইনকে ভাগ করছে 2 ভাগে, এটা শুধু এতটুকু জানবা। তারপর আসো, এই যে দেখো,
এই যে সামনে ভোট, তাই আমাদের এটা জানতে হবে ভোট প্রদান করা বা নির্বাচনে অংশগ্রহণ করা এটা কেমন স্বাধীনতা? এটা হচ্ছে একটা রাজনৈতিক স্বাধীনতা। পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি রাজনৈতিক স্বাধীনতা, বা তোমাকে বলতে পারে যে ভোট প্রদান করা বা নির্বাচনে অংশগ্রহণ করা এটা কেমন স্বাধীনতা? এটা কি অর্থনৈতিক স্বাধীনতা, নাকি সামাজিক স্বাধীনতা, নাকি সাংস্কৃতিক স্বাধীনতা, নাকি রাজনৈতিক স্বাধীনতা? তাহলে এটা কি হবে? এটা রাজনৈতিক। কারণ ভোটটা কিসের সাথে সম্পর্কিত? রাজনীতির সাথে সম্পর্কিত। রাজনীতি মানে কি? রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি। যাই হোক, তো এটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। দেখো, কেউ বেকার না থাকা, উপযুক্ত মজুরি লাভ করা কিসের সাথে সম্পর্কিত হবে? দেখো, বেকার কখন থাকবে? যখন তার হাতে টাকা থাকবে না। উপযুক্ত মজুরি, মজুরি বলতে কি বোঝায়? টাকা বোঝায়। তার মানে এগুলা কি? টাকা মানে কি? অর্থনীতি। আর অর্থনীতি মানেই অর্থনৈতিক স্বাধীনতা। এভাবে এগুলো আমরা মনে রাখতে পারবো। তারপর যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণ, এটা অর্থনৈতিক স্বাধীনতা। পেশা আমরা কেন গ্রহণ করি? কারণ পেশা, কোনো একটা পেশা আমরা যদি রোল পালন করি আমরা টাকা পাবো। আর টাকার সাথে সম্পর্ক কোনটা? অর্থনীতি। তারপর আসো, চলাফেরা, জীবনযাত্রার স্বাধীনতা, এগুলা কি? এগুলা সামাজিক স্বাধীনতা। এখন কথা হচ্ছে ভাই, আমরা চলাফেরা কোথায় করব? সমাজে করব। আমাদের জীবন ধারণ কোথায় করব? সমাজে করব। এই জন্য এগুলা সামাজিক। সব ধরনের স্বাধীনতার মূল ভিত্তি কিন্তু জাতীয়। আচ্ছা, ওটা লাগবে না। এবার আসো আরেকটা, নিজ ধর্ম পালন করা, তারপরে সম্পত্তি ভোগের অধিকার, এগুলা কেমন স্বাধীনতা? দেখো, ধর্মটা কে পালন করবে? ধর্মটা আমি পালন করব। আমি যেই ধর্মটা পালন করব, তুমিও কি, আমি কি তোমাকে সেই ধর্মটা পালন করতে মানে বাধ্য করতে পারবো? বা তুমি কি আমার কথা শুনে তোমার ধর্ম পালন করবা? না। দুনিয়াতে সবাই তো সেম ধর্ম পালন করে না। এক একজনের বিশ্বাস, এক একজনের ধর্ম ব্যবস্থা একরকম, তাই না? তো সবার ধর্মের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে, যে যার বিশ্বাসের উপর থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এই যে আমি আমার নিজের ধর্ম পালন করব, আমার সম্পত্তি আমি ভোগ করবো, এগুলা সবই কি? এগুলা ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত জিনিস। আমার ধর্ম এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য এগুলো হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। ঠিক আছে? ওকে। স্বাধীনতাকে অর্থবহ করে কে? সাম্য। স্বাধীনতাকে অর্থবহ করে সাম্য, এটা মনে রাখবা। কারণ হচ্ছে স্বাধীনতার সাথে সাম্যের একটা বড় সম্পর্ক আছে। এখন সাম্য আসলে কি? সাম্য মানে হচ্ছে সমতা। সাম্য মানে হচ্ছে সমান। ওই যে কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখছে না, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সকল বাধা ব্যবধান। মানে যেখানে আর কোনো বাধা ব্যবধান নাই, যেখানে সব মানুষই সমান, সেটাই হচ্ছে সমতা। ঠিক আছে? এটাকে বলছে স্বাধীনতাকে অর্থবহ করে। মনে করো, বাংলাদেশে একটা পুলিশের যেই পরিমাণ সম্মান, বা একটা পুলিশের যে পরিমাণ পাওয়ার, একই সেম পাওয়ার যদি একটা সাধারণ নাগরিকের, ধরো আমি একজন সাধারণ নাগরিক, আমারও যদি থাকে, একটা পুলিশকে যদি আমার ভয় না পেতে হয়, আমি ধরো পুলিশ তার কাজের জন্য আমার কাছে নির্ভরশীল, আমি আমার কাজের জন্য পুলিশের উপর নির্ভরশীল, এই যে একটা ব্যাপার, এইটা যদি কন্টিনিউ হয়, তাইলেই হচ্ছে সমতা। মানে কেউ কাউকে হচ্ছে ভয় করবে না, কেউ কারো হচ্ছে মনে করো যে কোনো একটা পাওয়ার দেখাবে না, এটা হচ্ছে একটা সমতা। আর এই সমতা যখন হবে, তখনই কিন্তু স্বাধীনতা অর্থবহ হবে। ঠিক আছে? অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। ওকে, এটা আমরা সবাই জানি যে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। ওকে, এখানে যদি আমরা কিছু জিনিস দেখি, আহ ফরাসি বিপ্লবের মূল কথা, এখানে ফরাসি বিপ্লবের মূল কথাটা চলে আসছে, যেহেতু এখানে সাম্য কথাটা আসছে, এটা একটু জেনে রাখবা, কারণ এটা প্রায় পরীক্ষা আসে। ফরাসি বিপ্লব কোথায় হয়েছে? ফরাসি বিপ্লব হয়েছে ফ্রান্সে, তাই না? ফরাসি বিপ্লবের মূল কথা কি? ফরাসি বিপ্লবের মূল কথা হয়েছে সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। ওকে, তারপরে আমরা দেখব আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থা কি? গণতন্ত্র। দেখতে পাচ্ছ? তারপরে আসো, গণতন্ত্রের প্রাণস্বরূপ। আচ্ছা, এই যে প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তা হচ্ছে জন লক, এটা একটু মনে রাখবা, কারণ এই বিভিন্ন প্রবক্তাগুলো পরীক্ষা আসে। তাহলে প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তাকে, এটা আমরা একটু জেনে রাখবো। ওকে, ফার্স্টের ক্লাস নাই, এফএসটি এর ক্লাস নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি আরিওর জন্য ক্লাস নিবেন না কোনো? হ্যাঁ, অবশ্যই আমি নিব, খুব শীঘ্রই নিব। এটা হচ্ছে যারা গুচ্ছতে পরীক্ষা দিবে, তাদের জন্য মৌলিক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, এবং যারা হচ্ছে হাজী দানেশ, যেখানে মৌলিক জিকে আছে কোথায়, সেখানে যারা পরীক্ষা দিবে, তারা তো এত বড় মৌলিক জিকের এত বড় কোর্স, তারা মানে এত বড় বড় বই তারা পড়তে পারবে না। তো তাদের জন্য আমরা হচ্ছে একটা কোর্স লঞ্চ করছি, সেটা হচ্ছে গুচ্ছ মৌলিক জিকের জন্য, এবং ওভারঅল সবকিছু, যেখানে 100+ ক্লাস থাকবে, রেকর্ড ক্লাস থাকবে, সবকিছু মিলিয়ে, এবং হচ্ছে এখানে মাত্র 999 টাকা একটা কোর্স। সো যারা হচ্ছে এইসব জায়গায় পরীক্ষা দিবে,
তারা হচ্ছে অবশ্যই আমাদের কোর্সটা করতে পারো, যেখানে আমি আমার এই যে একটা বই, যেখানে হচ্ছে এক বইটি হচ্ছে তোমার পরিণীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মনোবিজ্ঞান সহ অর্থনীতি, তারপর হচ্ছে যা যা দরকার সব এই এক বইটি আছে, এবং এগুলোই আমি তোমাদের পড়াবো। ঠিক আছে, ওকে। তারপর আসো, আইন প্রয়োগ করা সরকারের শাসন বিভাগের কাজ। ওকে, কারণ আমরা জানি আইনগুলা প্রয়োগ করে কারা? আইন প্রয়োগ করে হচ্ছে তোমার যেমন পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, মানে হচ্ছে বিজিবি, তারা তারা কোন বিভাগের লোক? তারা শাসন বিভাগের লোক, তাই না? ওকে, জনগণের স্বাধীনতা অধিকার রক্ষার শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে বিচার বিভাগ। হ্যাঁ, জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা। মনে করো তুমি একজন স্বাধীন ব্যক্তি, তুমি রাস্তায় হাঁটতেছ, কিন্তু একজন চোর আইসা, তোমার রাস্তায় হাঁটার অধিকার আছে, চলাফেরা করার অধিকার আছে, কিন্তু যখন একজন চোর এসে তোমাকে মানে একজন ছিনতাইকারী এসে তোমাকে ছিনতাই করবে বা সন্ত্রাস এসে ডাকাতি করবে, সেটা কিন্তু তার অধিকার নাই। একজন মানুষের ততক্ষণ পর্যন্তই স্বাধীনতা, সেই স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত অন্য একজনের ক্ষতির কারণ না হবে। হ্যাঁ, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে এই স্বাধীনতা দেওয়া হয় নাই যেই যেই কাজের মাধ্যমে অন্য কারো স্বাধীনতার ক্ষতি হয়। আমি রাস্তায় হাঁটতেছি, সেখানে একজন এসে, আমি রাস্তায় হাঁটা আমার স্বাধীনতা, কিন্তু সেখানে এসে একজন মনে করো আমাকে ছিনতাই করলো, এটা কিন্তু আমার স্বাধীনতার হস্তক্ষেপ। তার মানে দেখো যে কি বলছে, যে জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে বিচার বিভাগ। তখন যেই ছিনতাইকারী আমাকে হচ্ছে ছিনতাই করছে, তখন তাকে কি করবে? আদালত বিচার করবে বা একটা পানিশমেন্ট দিবে। এটার মাধ্যমে কি হবে? আমার স্বাধীনতাটা আবার পরবর্তীতে ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, আবার এমন কিছু আছে অবাধ স্বাধীনতা। স্বাধীনতা যখন বেশি হয়ে যায়, সেটা হচ্ছে অবাধ স্বাধীনতা। সেটা হচ্ছে স্বেচ্ছাচারিতা নামান্তর। তুমি মনে করো যে আমাদের আশেপাশে এমন অনেক অবাধ্য সন্তান দেখি, যারা দেখবা হচ্ছে বাবা মা একটু বেশি লাই দিয়ে ফেলে, একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলে, তখন তারা যা ইচ্ছা করে। হ্যাঁ, তারা পড়াশোনার কাছেই থাকে না, তখন তারা যা ইচ্ছা করে। ঠিক আছে, বাবা মা খোঁজ নেয় না। হ্যাঁ, এইটা সুবিধা নিয়ে তারা হচ্ছে অনেক বেশি অবাধ স্বাধীনতা মানে করে ফেলে, এবং এটা হচ্ছে স্বেচ্ছাচারিতার নামান্তর। আচ্ছা, এবার আসি আমরা আইনের উৎস। আইনের উৎস নরমালি 6টা বলা হয়েছে, তার মধ্যে আইনের সুপ্রাচীন উৎস মানে সবচেয়ে প্রাচীন উৎস কোনটা? আইনের সবচেয়ে প্রাচীন উৎস কিন্তু হচ্ছে প্রথা। এখন প্রথাটা কোথায়? তুমি দেখবা এই যে আমরা বলি যে কোন কোন দেশের সংবিধান অলিখিত, আমরা কিন্তু বলি না সেখানে আমরা বলি হচ্ছে ব্রিটেন বা ইংল্যান্ড। আমরা কিন্তু বলি না যে ইংল্যান্ডের কোনো সংবিধান নাই, ইংল্যান্ডের সংবিধান আছে, বাট সংবিধানটা অলিখিত। তার মধ্যে বেশিরভাগ যেই তাদের নিয়ম, সেই নিয়মগুলো হচ্ছে এক একটা প্রথা। তাদের যে বিভিন্ন প্রথা আছে, সেই প্রথাগুলো এক একটা নিয়ম। ঠিক আছে, সেগুলাই। তাহলে আইনের সুপ্রাচীন উৎস হচ্ছে কিন্তু প্রথা। প্রথা নির্ভর আইন কোন দেশের? দেখো, গ্রেট ব্রিটেনের। এটাও কিন্তু পরীক্ষায় আসে। প্রথা নির্ভর আইন হচ্ছে গ্রেট ব্রিটেনের। ওকে, আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে এই যে প্রধান উৎস কোনটা? বর্তমানে প্রধান উৎস কিন্তু আইনসভা। আইনসভা বলতে কি বোঝাচ্ছে? এই যে যেমন দেখো আমাদের জাতীয় সংসদ, সেখানে গিয়ে কি হয়? একটা সংবিধান করা হয়, এবং সেই সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করা হয়। তাহলে সেই আইনসভাটাই কিন্তু হচ্ছে, এবং এই যে সংবিধানটা কারা তৈরি করে? সেখানে যারা জাতীয় সংসদ, যারা যে এমপিরা থাকে, মেম্বার অফ পার্লামেন্টরা থাকে, তারাই কিন্তু সেটা করে। তার মানে আইনসভাই হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় উৎস বর্তমানে। ওকে, এবার দেখো আইনের ভিত্তি হিসেবে কাজ করা। আচ্ছা, আইনের 6টি উৎস হল্যান্ড বলছে, আর হল্যান্ড আইনকে বলতে 2টি ভাগে ভাগ করছে। ওকে, লর্ড ব্রাইসের মধ্যে 5টি কারণে মানুষ আইন মেনে চলে, এর মধ্যে একটা আছে শাস্তির ভয়ে। মানুষ কেন আইন মেনে চলে? কারণ শাস্তির ভয় আছে, এই জন্য মানুষ আইন মেনে চলে। ওকে, আচ্ছা, তারপরে দেখো উৎস লিবার্টি। লিবার্টি হচ্ছে, লিবার্টি মানে হচ্ছে স্বাধীন বা স্বাধীনতা। অ্যাকচুয়ালি এটা কোন শব্দ থেকে আসে? লিবার থেকে আসে। এইটা পরীক্ষায় আসে। যেমন হচ্ছে আইন কোন ভাষার শব্দ? এটা পরীক্ষায় আসে। আইন কোন ভাষার শব্দ? আইন হচ্ছে ফার্সি ভাষার শব্দ। আর এই যে ল, ল এটা কোথা থেকে আসছে? ল হচ্ছে টিউটনিক শব্দ। ল হচ্ছে টিউটনিক শব্দ। এই দুইটা পরীক্ষায় আসে যে আইন এটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এটা বাংলা দ্বিতীয় পথে চলে আসতে পারে। আর হচ্ছে তোমার ল, এটা কেমন শব্দ? এটা হচ্ছে একটা টিউটনিক শব্দ। এখানে গুরুত্বপূর্ণ উক্তি, যেমন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। মনে করো আমাদের বাংলাদেশে বর্তমানে কোনো আইনই নেই। এই যেমন আমি তোমাকে একটা একদম এক্সাম্পল দেখাইতে পারি। যেমন হচ্ছে 5ই আগস্টের পরে যখন হচ্ছে দেশে কোনো সরকার ছিল না, 5 থেকে 8 তারিখ পর্যন্ত, তখন কি হয়েছিল? তখন কিন্তু পুলিশ স্টেশনগুলো একদম মানে কি ছিল? একদম হচ্ছে কোনো ফাংশন করতেছিল না, কোনো আইনই ছিল না দেশে।
তখন কি হইলো, তখন হচ্ছে তোমার চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেল, কারণ আইন নাই, কোনো শাস্তির ভয়ও নাই, পুলিশ নাই, আমাদের ধরবে কে? পুলিশও তো নাই, ধরবে নাকি? তো এইটাই বলছে, যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তারপরে ডাকাতি হয়েছে অনেক বাসায়, মানে আইন নাই, ডাকাতরা সুযোগ পাইছে, যাই হচ্ছে চুরি শুরু করে দিছে, মানে ডাকাতি শুরু করে দিছে, কারণ তাদেরকে ধরার কেউ নেই। তার মানে এটাই বুঝাইছে, যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই। কার স্বাধীনতা নাই? আমাদের মতো যারা নিরীহ মানুষ তাদের কোনো স্বাধীনতা নাই। ঠিক আছে, এটা কে বলছে? এটা হচ্ছে জন জন লক। এটা কি হবে? জন লক। হ্যাঁ, জন লক। জন লক বলছে। ওকে, তারপরে আইন হচ্ছে আবেগহীন যুক্তি, অ্যারিস্টটল বলছে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেক বেশি আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় আসে। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খল। রুশো এই কথাটা বলছে। এই প্রশ্নটা আমার বিশ্বাস যে তুমি হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নাই গুচ্ছ, নাই হচ্ছে শাহজালাল, না হলে হাজী দানেশ, কোথাও একটা পাবা যে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খল। তুমি দেখো ছোটবেলা থেকে আমরা কিন্তু হ্যাঁ জন্ম হই স্বাধীনভাবে, কিন্তু জন্মের পর থেকে আমাদের কিছু বাউন্ডারি থাকে, এই এই জায়গাটা করা যাবে, এই জায়গাটা করা যাবে না, এইভাবে কথা বলতে হবে, এই যে একটা শৃঙ্খলার মধ্যে আমরা থাকি। ঠিক আছে, এটা কে বলছে? এটা রুশি বলছে। এটা অনেক বেশি পরীক্ষায় আসে। আবার এই যে আইনের দৃষ্টিতে সবাই সমান, এই কথাটা কে বলছে? এটা অধ্যাপক ডাইসি বলছে। এটাও পরীক্ষায় আসে। আর আরেকটা আছে, ভার্চু ইজ নলেজ। তুমি যদি এখনো বিসিএস এর প্রশ্ন ধরো, 27তমতে আসছে, 35তম আসছে, তারপর হচ্ছে রিসেন্টলি 45তম, 45 বা 46 কোন একটা বাতায়, তাহলে 44 কোন একটা প্রশ্ন এটা আসছিল, ভার্চু ইজ নলেজ, সক্রেটিস। এটা কে বলছে? সক্রেটিস বলছে। তাই এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু বেশি আসে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু বেশি আসে। তোমরা হচ্ছে এইগুলা একটু ভালো করে দেখবা। ঠিক আছে, এগুলা একটু ভালো করে পড়বা। হ্যাঁ, আমি আরিওর জন্য ক্লাস নেব, কোনো সমস্যা নাই। তাহলে এই যে তিনটা হচ্ছে এখানে উক্তি আমি বললাম, এই তিনটা উক্তি কিন্তু তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনটা উক্তি তুমি জাস্ট বিশ্বাস করো, এক নজর একটু ভালো করে দেখো, অথবা একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাইলে তুমি বুঝতে পারবা যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খল, এইটা আইনের দৃষ্টিতে সবাই সমান, ভার্চু ইজ নলেজ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট একটু দেখো, কাজে দিবে। বিশেষ করে এটা বেশি গুরুত্বপূর্ণ আর এটা বেশি গুরুত্বপূর্ণ। ভার্চু ইজ নলেজ, আইনি দৃষ্টিতে সবাই সমান, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খল। ওকে, আচ্ছা, এইবার আমি আজকে তোমাদেরকে 3টা অধ্যায় পড়াইলাম। ইনশাআল্লাহ তোমরা যারা ভর্তি হবে তাদেরকে তো আমি সবই পড়াবো। এই যে দেখো, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই যে তোমরা যারা গুচ্ছতে পরীক্ষা দিবে তাদের জন্য কি কি আছে আমাদের কাছে। এই যে 3য় অধ্যায়, 4র্থ অধ্যায় আছে, 4র্থ অধ্যায়, তারপরে এখানে অনেকগুলো এমসিকিউ আছে, তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ তথ্য আছে, তারপরে এখানে এমসিকিউ গুলো আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কতটা এমসিকিউ আছে, 26টা এমসিকিউ আছে। তারপর ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন, এখানে সব গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ তোমার আর বই পড়তে হবে না এক্সট্রা করে। ঠিক আছে, এই যে এখানে অনেকগুলো এমসিকিউ আছে, দেখতে পাচ্ছ এখানে 16টা এমসিকিউ আছে। তারপরে এই যে সপ্তম অধ্যায় সরকার কাঠামো, খুবই কঠিন, তো সেটাও আমি দেখো একদম এক পেজের মধ্যে নিয়ে আসছি। তারপরে এখানে কতগুলো এমসিকিউ আছে? 29টা এমসিকিউ আছে। তারপর অষ্টম অধ্যায় জনমত, রাজনৈতিক সংস্কৃতি, এখানেও একটু ছোট অধ্যায় এটা, তো এখানেও কয়েকটা এমসিকিউ আছে, প্রায় 14টা এমসিকিউ আছে। নবম অধ্যায় এখানে অল্প ছোট অধ্যায়, এখানে অনেকগুলো এমসিকিউ আছে। তারপরে দশম অধ্যায় দেশপ্রেম, জাতীয়তা, এখানে হচ্ছে 13টা এমসিকিউ আছে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। সো তোমরা যারা, আবারও বলতেছি আমি, তোমরা যারা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য ঠিক এইভাবে পরিণতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, তারপর হচ্ছে কি বলে তোমার ভূগোল, হ্যাঁ, তারপর যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের উপরই কিন্তু মানে গুচ্ছতে যেগুলো আসে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা শাহজালালে আসে সেগুলো কিন্তু ঠিক আমরা এইভাবে পড়াবো। পাশাপাশি যেগুলো এক্সট্রা জিকে ক্লাস সেগুলো কিন্তু আমরা দিব। ঠিক আছে, তাহলে সব মিলিয়ে কিন্তু তুমি যদি একটা ভালো প্রিপারেশন নিতে চাও গুচ্ছের জন্য, তোমরা কিন্তু মাত্র 999 টাকায় আমাদের 100+ ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো খুব শীঘ্রই। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। আশা করি নেক্সট টাইম ইনশাআল্লাহ গুচ্ছের জন্য তোমাদের জন্য আরেকটা ক্লাস, অর্থনীতি ক্লাস হয়তো নিয়ে আসবো তোমাদের জন্য। তো তোমরা এই পেজের সাথেই থাকো, আর আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাদের জন্য রাজশাহীর ক্লাস নিব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।